বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান। শিক্ষার আলো এডুকেয়ার এর পক্ষ থেকে করোনা মোকাবেলায় যাতে শিক্ষার্থীরা পড়ালেখায় পিছিয়ে না পড়ে সেজন্য অনলাইন ভিত্তিক ক্লাসের সুযোগ করে দিচ্ছে। শ্রেণী নবম ও দশম, বিষয় বাংলা প্রথম, অধ্যায় 2, পাঠ 2। এর আগে আমরা একটা পাঠ দিছি, পাঠটা দেখে আসুন। অধ্যায়ের নাম পারলামো, লেখক সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, শিক্ষক আমি নিজেই মোহাম্মদ আবদুল্লাহ, এটা আমার ফোন নাম্বার। আচ্ছা, কালকের পাঠে অর্থাৎ এর আগের পাঠে আমরা শিখেছি কই পরিচিতি, লেখক পরিচিতি, শব্দের অর্থ আজ এবং গল্পটাও একটু আমরা পড়েছিলাম। তো আজকে আমরা গল্প পড়ায় চলে যাব, তারপরে কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো লিখে রাখবে। তো চলো সরাসরি গল্প চলে যাই। এই লাগলাম থেকে আমরা শেষ করে দিয়েছিলাম গল্প পড়বে, আজকে আমরা বাকি অংশটুকু পড়ব। এই অন্ধকার মেঘ মধ্যে এখনই যাইব এই মনে করিয়া আমি যতই আহ্লাদ হইতে লাগিল, অর্থাৎ কি এই মেঘ মধ্যে কবি দে পালামো যাবে এটা মনে করিয়ে আনন্দিত হয়ে হয়ে যেতে লাগলো। কতক্ষণে পৌঁছিব মনে করিয়া আবার কতই ব্যস্ত হইলাম, অর্থাৎ কি আমি কতক্ষণে যাই পৌঁছাবো, এটা মনের মধ্যে একটা আবেগ সৃষ্টি করেছে কবির। পালামে প্রবেশ করে দেখলাম নদী গ্রাম সকলে আছে, অর্থাৎ কি এর আগে কবি যখন পালামে এসেছিল সেখানকার নদী গ্রাম যেরকম ছিল সেরকমই আছে। দূর হইতে তা কিছুই দেখা যায় না, অর্থাৎ কি দূর থেকে তা কিছুই দেখা যায় না। অর্থাৎ এখানে ওই পাহাড় পর্বত নদীর কথা বলা হয়েছে। পালামো পরগনায়, আমি এর আগে বলছিলাম পালামো একটি পরগনা মাত্র, এটি কোনো শহর নেই। পাহাড় অসংখ্য, অনেক পাহাড় রয়েছে, পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড়, তার উপর পাহাড়, আবার পাহাড়, যেন বিচলিত নদীর সংখ্যাতীত তরঙ্গ। অর্থাৎ এখানে বিচলিত নদীর সংখ্যাতীত তরঙ্গ কেন বলা হয়েছে? চলমান নদীর যেমন পানির স্রোতটা ধারাবাহিক থাকে, একটির পর একটি থেকে যায়, ঠিক ওই রকম এই জন্য কবি এখানে বলা হয়েছে বিচলিত নদীর সংখ্যাতীত তরঙ্গ। সেখানে একবার একটি পাহাড় দেখিয়া চমৎকৃত হয়েছিলাম, কবি সেখানে একটি পাহাড় দেখে চমকে গেছিল। সেটি এক শিলা সমুদ্রে একখানে প্রান্তর। আচ্ছা, তাহাতে একবারে কোথাও একমাত্র কোনামাত্র মৃত্তিকা নেই, অর্থাৎ সেখানে কোনো মাটির চিহ্ন ছিল না। সমুদয় পরিষ্কার ঝরঝর করিতেছে, তাহার অবস্থান অনেক দূর পর্যন্ত ফাটিয়া গিয়াছে। সেই ফাটার উপর বৃহৎ এক অশ্বত্থ গাছ জন্মিয়াছে, অর্থাৎ কি ওই ফাটার উপর একটি অশ্বত্থ গাছ জন্মেছে। বলতে কি অশ্বত্থ গাছ বলতে এক ধরনের গুল্ম জাতীয় বললে ভুল হবে, এটা এক ধরনের ওষুধ জাতীয় উদ্ভিদ। তখন মনে হয়েছিল অশ্বত্থ বৃক্ষ বড় রসিক, এই নিরস পাষাণ হইতেও রস গ্রহণ করতেছে। অর্থাৎ বলতে কি এই অশ্বত্থ বৃক্ষ দেখে সে চমকে গেছিল, কারণ কি এই পাথরের মধ্যে সে কথা থেকে রস চুষছে, এই জন্য এই গাছকে নিরস এবং রসিক বলেছেন। পাষাণ হইতেও রস গ্রহণ করিতেছে, অর্থাৎ কি পাথর পাষাণ জানা সত্ত্বেও সে ওখান থেকে রস গ্রহণ করে বেঁচে আছে। কিছুকাল পরে আর একদিন এই অশ্বত্থ গাছ আমার মনে পড়েছিল, অর্থাৎ কি কিছুকাল পরেই আমার এই অশ্বত্থ গাছের কথা আবার মনে পড়েছিল। তখন ভাবছিলাম বৃক্ষটি বড় শোষক, বৃক্ষটি মনে হয় বড়ই শোষক। আচ্ছা, ইহার নিকট নিরস পাষাণও নিস্তার নেই, অর্থাৎ কি এর নিকট কোনো নিরস জাতীয় উদ্ভিদও পাস্তান নেই। অপরাহ্নে দুপুরের সময় প্রায় 12টা পালামে প্রবেশ করিয়া উভয় পার্শ্বস্থ পর্বতশ্রেণী দেখিতে দেখিতে বনমধ্য দিয়া যাইতে লাগিলাম, অর্থাৎ কি বনের মধ্য দিয়ে সে যেতে লাগলো। বন বর্ণনায় যেরূপ শাল তাল তমাল হিমাল শুনিয়াছিলাম, অর্থাৎ কি শাল তাল তমাল হিমাল এগুলো গাছের নাম, অর্থাৎ কি এই বন বর্ণনায় কবি যখন এসব সম্পর্কে শুনিয়াছিল সেরূপ কিছু দেখিতে পেলাম না, অর্থাৎ কি সেরকম কিছুই সে দেখতে পেল না। তা হিমদাল একেবারে নাই, হিমদাল উদ্ভিদ একদমই নাই, কেবল শালবন শুধু আছে, মাত্র শালবন। অন্য বন গাছও আছে, অন্য বন্য গাছেও বলতে নানা রকমের লতা পাতা যুক্ত গাছ। শালের মধ্যে প্রকাট গাছ একটিও নাই, বলতে কি শালের মধ্যে বড় গাছ একটিও নেই, একেবারেই নাই। সকলগুলো আমাদের বেশি কদম বৃক্ষের মতো, অর্থাৎ কি কদম গাছের মতোই সবচেয়ে বড় হয়। আচ্ছা, না হয় কিন্তু কিছু বড়, না হয় একটু পরিমাণে বড়, কিন্তু তা হইল জঙ্গল অতি দুর্গম, কোথাও তাহার ছেদ নেই। অর্থাৎ দুর্গম বলতে কি যা সহজে পাওয়া যায় না বা দেখা যায় না।
জঙ্গল এত পরিমাণে ঘন যে এ পাশ থেকে ও পাশে কিছুই দেখা যায় না, এই জন্য জঙ্গলটা খুব ভয়ানক। এরূপ বন দেখিতে যাইতে এক স্থানে হঠাৎ কাণ্ঠঘণ্টার বিস্ময়কর শব্দ কর্ণগোচর হইল। কর্ণগোচর মানে হচ্ছে কানে শোনা, আর কাণ্ঠঘণ্টা বলতে কি আমরা পশু পাখির গলায় যে ঘণ্টা, এক ধরনের ঘণ্টা ব্যবহার করি, এটাকে বলা হয় কাষ্ঠঘণ্টা। আচ্ছা, কাষ্ঠঘণ্টা পূর্বে মেদিনীপুর অঞ্চলে দেখিয়াছিলাম, অর্থাৎ কি কবি কাষ্ঠঘণ্টা মেদিনীপুর অঞ্চলে পূর্বে আগে দেখেছে। গৃহপালিত পশু বনে পথ হারাইলে শব্দ অনুসরণ করিয়া তাহাদের অনুসন্ধান করিতে হয়। আমি একটু আগে যেটা বললাম, এই জন্য গলঘণ্টার উৎপত্তি, অর্থাৎ কি গলা ঘণ্টার উৎপত্তি মানে হচ্ছে তৈরি। আচ্ছা, কাষ্ঠঘণ্টার শব্দ শুনিলে প্রাণের ভিতর কেমন করে, পাহাড় জঙ্গলের মধ্যে যে শব্দে আরো যেন অবসন্ন করে, কিন্তু সকলকে করে কিনা তা আমি বলিতে পারি না। কবি এখানকে সবার কথা বলেনি, বলতেছে সবার মনোমুগ্ধকর করে কিনা আমি তা জানি না, আমি শুধু আমারটা বলতে পারতেছি। অল্প বিলম্বেই অর্ধ শুষ্ক তৃণাবৃত একটি ক্ষুদ্র প্রান্তর দেখা গেল। প্রান্তর বলতে কি একটি পথ দেখা গেল, এখানে সেখানে দুই একটি মধু বা মহাবৃক্ষ। মধু বা মহাবৃক্ষ বলতে এখানে কি বোঝানো হয়েছে, মধুর গাছ, অর্থাৎ কি মৌমাছি যে গাছে ছাপ তৈরি করে সেই গাছের কথা বলা হয়েছে। ভিন্ন সে প্রান্তরে গুল্ম কি লতা কিছুই নেই, অর্থাৎ গুল্ম বলতে হচ্ছে ছোট জাতীয় উদ্ভিদ, লতা হচ্ছে লতা জাতীয় উদ্ভিদ, কিছুই নেই। সর্বত্র অতি পরিষ্কার, সব জায়গায় খুব পরিষ্কার। পর্বত ছায় সে প্রান্তর আলো রম্য রইয়াছে। তথায় কতগুলো কোল বালক একত্রে মহিষ চড়াইতেছিল। কিছু কোল বালক, কোল সম্প্রদায়ের বালক ছেলে পেলে মহিষ চড়াচ্ছিল। সেরূপ কৃষ্ণবর্ণ কালো বর্ণ ক্রান্তি আর কখনো দেখি নাই। সকলের গলায় পুতির সাতনরি, বলতে কি পুতির মালা, সকলের গলায় পুতির সাতনরি বলতে সাতনরি মানে হচ্ছে গলার হার বা গলার মালা। আচ্ছা, ধুকধুকির পরিবর্তে একখানি গোল আরশি, আরশি বলতে দড়ি, পরিধানে ধরা, কর্ণে মানে কানে বনফুল, কেহ মহিষ পৃষ্ঠে শয়ন করিয়াছে। মহিষ পৃষ্ঠ বলতে মহিষের পিঠে শয়ন করিয়াছে, শয়ন মানে হচ্ছে ঘুমানো, ঘুমিয়ে আছে। কেহ বা মহিষ পৃষ্ঠে মহিষের পিঠে বসে আছে। কেহ কেহ নৃত্য করিতেছে, নৃত্য মানে হচ্ছে নাচা, কেউ নাচ করতেছে। যেরূপ স্থান তাহাতে এই পাথরের ছেলেগুলি উপযোগী বলিয়া বিশেষ সুন্দর দেখাইতেছিল, অর্থাৎ কি পাথরের রং যেরকম ছেলেগুলির রঙও সেরকম, এই জন্য তারা সেখানকার উপযোগী বলিয়া বিশেষ সুন্দর দেখাইতেছিল। চারদিকে কালো পাথর, পশুও পাথরে, অর্থাৎ পশু রঙও পাথরের মতো, তাহাদের রাখালো সেরূপ, অর্থাৎ কি রাখাল বালক গুলো পশু পাখির মতো, পশুদের মতো কালো। এই অঞ্চলে প্রধানত কোলের বাস, এই অঞ্চলে প্রধানত কোল সম্প্রদায়ের বাস। কোলের বর্ণ জাতি খর্বাকৃতি কৃষ্ণবর্ণ, দেখিতে কুৎসিত কি রূপবান তাহা আমি মীমাংসা করিতে পারিব না। তাদের বর্ণ অর্থাৎ কালো বর্ণ কি সুন্দর নাকি রূপবান আমি তাহা মীমাংসা করিতে পারবো না। যে সকল কুল কলিকাতা আইসে বা চা বাগানে যায় তাহাদের মধ্যে আমি কাহাকেও রূপবান দেখি না, অর্থাৎ কি যারা কলকাতায় চা বাগানে কাজ করতে যায় তাদের মধ্যে কাউকে আমি সুন্দর দেখি নাই, সবাইকে কালোই দেখেছি। কবি এটা বলতেছে, বরং অতি কুৎসিত বলিয়াই বোধ করিয়াছি, বলতে কি তাদের অত খারাপ বলেই মানে খারাপ চেহারা বলেই কবি বোধ করেছে। কিন্তু স্বদেশে কেবলমাত্রই রূপবান অন্তত আমার চোখে। অর্থ বলতে কি এখানে বোঝাচ্ছে কিন্তু স্বদেশের যার নিজের দেশে সে যতই কালো না কেন সে সেখানকার রূপবান। বর্ণেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, এটা একটা ভাব সম্প্রসারণ আছে তোমাদের। প্রান্তরের পর এক ক্ষুদ্র গ্রাম, অর্থাৎ কি প্রান্তরের পথের পর একটি ছোট গ্রাম, তাহার নাম স্মরণ নেই, অর্থাৎ তার নাম স্মরণ নেই। তথায় 30-32টি গৃহস্থ বাস করে, সকলেরই পূর্ণ কুটির। আমার পালকি দেখিতে যাবতীয় স্ত্রীলোক ছুটিয়া আসিল। সকলেই আবলুসের মতো কালো, সকলেই যুবতী, সকলের পাটিদেশে একখানি করিয়া ক্ষুদ্র কাপড় জড়ানো, কর্ণে ক্ষুদ্র ক্ষুদ্র বনফুল, মাথায় বড় বড় বনফুল। যুবতীরা পরস্পর কাঁধ ধরাধরি করিয়া দেখিতে লাগিল। বঙ্গালার পথে ঘাটে বৃদ্ধাই অধিক দেখা যায়, কিন্তু পালামো অঞ্চলে যুবতী অধিক দেখা যায়। কোলের মধ্যে বৃদ্ধা অতি অল্প, তাহারা অধিবাসী হইলেও যুবতী থাকে, তারা
অধিক বয়স হলেও, তাদের বয়স অনেক হলেও তারা সবসময় যুবতী থাকে। অশীতি পরায়ণা বলতে কি 80-র অধিক না হইলে তাহারা লোমচর্যা হয় না, তাদের চেহারা ফুটে ওঠে না। অর্থাৎ 80 বছরের বেশি বয়স না হলে, 80 না পেরোলে তাদের রূপচর্যা ফুটে ওঠে না, অনেক তাদের রূপ ফুটে ওঠে না। না অতিশয় পরিশ্রমী বলিয়া গৃহকার্য কৃষিকার্য সকল কার্যই তাহারা করে। কারা করে? মেয়েরা করে। পুরুষেরা স্ত্রী লোকের ন্যায় কেবল বসিয়া সম্মান রক্ষা করে। পুরুষেরা বসে জীবন যাপন করে, কখনো কখনো চাটাই বনে। এখানে পুরুষের কথা বলা হয়েছে। আলস্যের জন্য পুরুষেরা বঙ্গ মহিলাদের ন্যায় শীঘ্র বৃদ্ধ হইয়া ওঠে। অর্থাৎ কি এই আলস্যের কারণে পুরুষেরা যখন কাজ করে না তখন তাড়াতাড়ি তারা বৃদ্ধ হয়ে যায়। স্ত্রী লোকের শ্রম হেতু চির যৌবনা থাকে। স্ত্রী লোক যেহেতু শ্রম করে, কাজ করে, সেহেতু তারা চির যৌবনা থাকে। লোকে বলে পশু পক্ষীর মতো পুরুষ জাতি বলিষ্ঠ ও সুন্দর। এখানে বলে লোকে, মানুষ বলে পশু পাখির মতো পুরুষ জাতি বলিষ্ঠ মানে হচ্ছে শক্তিশালী ও সুন্দর। মনুষ্যের মধ্যেও সেই একই নিয়ম, মানুষের মধ্যেও সেই একই নিয়ম। কিন্তু কোলদের দেখলে তা বোধ হয় না। তাহাদের স্ত্রী জাতিরই বলিষ্ঠ ও আর্য কর্ণে বিশিষ্ট, কিন্তু তাহাদের বয়সপ্রাপ্ত পুরুষদের গায়ে খড়ি উঠিতেছে। চক্ষে মানে চোখে মাছি উড়িতেছে। চক্ষে বলতে এখানে চোখ, চোখে মাছি উঠতেছে। মুখে হাসি নেই, মুখে কোনো হাসি নেই, যেন সকলের জীবন শক্তি কমিয়ে এসেছে। বলতে যেন সকলের মধ্যে যে বাঁচার জীবন শক্তি, এটা কমিয়ে এসেছে। একদিনের কথা বলি, যেরূপ নিত্য অপরাহ্নে, অর্থাৎ কি যেরকম প্রতিদিনের দুপুরে এই পাহাড়ে যাইতাম, ওই পাহাড়ে যাইতাম, সেরূপ আর একদিন যাচ্ছিলাম। পথে দেখি একটি যুবক বীরপদ্মে পাহাড়ের দিকে যাইতেছে। পশ্চাতে কতগুলো স্ত্রীলোক তাহাকে সাধিতে সাধিতে সঙ্গে যাইতেছে। যখন আমি নিকটবর্তী হইলাম, তখন স্ত্রী লোকেরা নিরস্ত হইয়া এক পাশে দাঁড়াইল। অর্থাৎ আমি যখন তাদের কাছে গেলাম, স্ত্রী লোকরা তখন এক হয়ে দাঁড়াইল এক পাশে। বৃত্তান্ত জিজ্ঞাসা করায় যুবক সদর্পে বলল, অর্থাৎ কি আমি জিজ্ঞাসা করায় যুবক সদরে বলল, আমি বাঘ মারিতে যাইতেছি, আমি বাঘ মারতে যাচ্ছি। এই মাত্র আমার গরুকে বাঘে মারিয়েছে, এই মাত্র আমার গরুকে বাঘ মেরেছে। আমি ব্রাহ্মণ সম্মান সে বাঘ না মারিয়া কোন মুখে আর জল গ্রহণ করি? আমি সেই বাঘ না মেরে কোন মুখে জল গ্রহণ করি? সে আমার গরুকে মেরে দিয়েছে, আমি যদি তাই সেই বাঘকে না মারতে পারি, তাহলে আমি কিভাবে ওই জল গ্রহণ করি? ঠিক এরকম আর কি। আমি কিঞ্চিত অভিপ্রেত হইয়া বলিলাম, চলো আমিও তোমার সঙ্গে যাইতেছি, চলো আমি তোমার সঙ্গে যাইতেছি। কবি বলল, আমিও তোমার সঙ্গে যাব। আমি স্বভাবত ভীতু, আমার খুব ভয়। তা বলিয়া ব্যাঘ্র ভালুক, অর্থাৎ বাঘ ভালুক সম্বন্ধে আমার কোনো ভয় নাই। বৃদ্ধ শিকারীরা কতদিন পাহাড়ে একাকী যাইতে আমায় নিষেধ করিয়াছে। বলতে কি বৃদ্ধরা আমাকে একাই পাহাড়ে যেতে নিষেধ করেছে, কিন্তু আমি তাহা কখনো গ্রাহ্য করি নাই। আমি তখন তাহা কিছুই মনে করি নাই। ওসব নিত্য একাকী যাইতাম, প্রতিদিন প্রায় আমি একাই যেতাম। বাঘ আসিবে, আমায় ধরিবে, আমায় খাইবে, এ সকল কথা আমার মনে আসিত না। অর্থাৎ কি বাঘ আসবে, বাঘ তাকে খাবে, এই ভয় তার মনে ছিল না। কেন আসিত না তাহা আমি এখনো বুঝিতে পারি না। কেন আসতো না সে কথা কবি নিজেও জানতো না। সৈনিক পুরুষদের মধ্যে অনেকে আপনার ছায়া দেখিয়া ভয় পায়, অথচ অম্লান বদনে রণক্ষেত্রে গিয়া রণ করে। গুলি কি তরবারি তাহার অঙ্গে প্রবিষ্ট হইবে, একথা তাহাদের মনে আসে না। অর্থাৎ কি সৈনিকরা যখন রণক্ষেত্রে মানে যুদ্ধক্ষেত্রে, এখানে রণক্ষেত্র বলতে যুদ্ধক্ষেত্রে বোঝাচ্ছে, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে যায়, তখন গুলি কি তরবারি তাহার শরীরে প্রবেশ করে এই কথা তারা ভুলে যায়। কারণ এই কথা যদি তারা মনে রাখে, তাহলে তারা ভীত হয়ে যাবে এবং নিজের প্রতি আত্মবিশ্বাস কমে যাবে। এতে করে তারা রণক্ষেত্রে বা যুদ্ধক্ষেত্রে পরাজিত হবে। যতদিন তাহাদের মনে এই কথা আসবে না, ততদিন লোকের নিকট তাহারা সাহসী। অর্থাৎ কি যতদিন এই কথা, তাদের মৃত্যুর কথা তাদের মনে আসবে না, ততদিন তারা লোকের কাছে সাহসী হয়ে থাকবে। যে বিপদ না বুঝে সেই সাহসী, যে বিপদ বুঝে না সামনে এগিয়ে যায়, সে হচ্ছে সাহসী। আদিম অবস্থায় সকল পুরুষের সাহস ছিল, অর্থাৎ কি আদিম কালের সকল পুরুষের সাহসী ছিল। তাহাদের তখন ফলাফল জ্ঞান হয় নাই, তাহাদের তখন সম্পূর্ণরূপে জ্ঞান অর্জন হয় নাই। জঙ্গলীদের মধ্যে অদ্যপ আজও দেখা যায় সকলের সাহসী ইউরোপীয় সভ্যদের অপেক্ষা অনেকাংশে সাহসী। হেতু ফলাফল বোধ নাই। আমি তাই আমার সাহসের বিশেষ গৌরব করি না। আমি আমার সাহসের
গৌরব করি না। সভ্যতার সঙ্গে সঙ্গে সাহসের ভাগ কমিয়ে আইছে। আচ্ছা, পেনাল কোড যত ভালো হয় সাহস তত অন্তর্নিহিত হয়। পেনাল কোড বলতে এখানে ফৌজদারি মামলার কথা বলা হয়েছে। ফৌজদারি মামলা যত ভালো হয় সাহস তত অন্তর্নিহিত হয়। একদিন অপরাহ্নে পাহাড়ের দিকে যাচ্ছিলাম। প্রতিমধ্যে কতগুলো কন্যার সহিত সাক্ষাৎ হইল। বালিকার সহিত সাক্ষাৎ হইল। তাহাদের মধ্যে যে সর্বাপেক্ষা বয়োজ্যেষ্ঠ বড়, মাথায় পূর্ণ কলস দুই হস্তে ধরিয়া, অর্থাৎ কি মাথায় ভরাট কলস দুই হাতে ধরিয়া হাসি মুখে আমায় বলল, রাত্রে নাচ দেখিতে আসিবেন? আমি মাথা হেলাইয়া স্বীকার করলাম। আমি বললাম হ্যাঁ। মাথা হেলিয়া বললাম হ্যাঁ, আমি আসব। অমনি সকলে হাসিয়া উঠল। অমনি সবাই হেসে উঠল। কোলের যুবতীরা যত নাচে, যত হাসে, যত নাচে, বোধে পৃথিবীর আর কোনো জাতি কন্যারা তত হাসিতে বা নাচিতে পারে না। আমাদের দুরন্ত ছেলেরাও তাহার শতাংশ পারে না। অর্থাৎ কি আমাদের এখানে দুরন্ত ছেলেরা তার শত অংশেরও এক অংশ পারে না। সন্ধ্যার পর আমি নৃত্য দেখিতে গেলাম, নাচ দেখতে গেলাম। গ্রামের প্রান্তভাগে এক বটবৃক্ষ তলে গ্রামস্থ যুবরা সমুদ্রে আসিয়া এক হইতে, অর্থাৎ কি এক বট গাছের তলে সবাই একত্র হইয়াছে। তাহারা খোপা বাঁধিয়াছে, তারা খোপা বেঁধেছে। তাহাদের দুই তিনখানি কাঠের চিরুনি, তাদের দুই তিনখানি কাঠের চিরুনি সাজিয়াছে। কেউ মাদল আনিয়েছে, কেউ মাদল বলতে এখানে এক ধরনের বাদ্যযন্ত্র। কেউ বা লম্বা লাঠি আনিয়েছে, কেউ লম্বা লাঠি এনেছে। রিক্ত হন্দে কেউ আসে নাই। বয়সের দোষে সকলেই দেহ চঞ্চল, বয়সের কারণে সবার দেহ চঞ্চল। সকলেই নাচভঙ্গিতে আপন আপন বলবীর্য দেখাইতেছে, বলতে কি তার নিজের ক্ষমতা দেখাইতেছে। বৃদ্ধের বৃক্ষমূলে, অর্থাৎ কি বৃদ্ধরা মানে গাছের বৃক্ষর মূলে, গাছের শিকড়ের কাছে উচ্চ মৃন্ময় মঞ্চের উপর জড়বত বসিয়া আছে, মানে জড়ো হয়ে বসে আছে। তাহাদের জানু প্রায় স্তম্ভ ছড়াইয়াছে, তাদের হাঁটু প্রায় কাঁধ বরাবর ছড়াইয়া আছে। আচ্ছা, আমি গিয়া তাহাদের পাশে বসলাম। আমি যে তাদের পাশে বসলাম, এই সময় দলে দলে গ্রামস্থ যুবতীরা আসিয়া জমিতে লাগিল। তাহারা আসিয়া যুবাদিগের প্রতি উপহাস করিল। মেয়েরা যখন একসাথে হইল তখন যুবকদের প্রতি উপহাস করতে লাগলো। সঙ্গে সঙ্গে বড় হাসির ঘটা পড়িয়া গেল। উপহাস আমি কিছু বুঝিতে পারিলাম না, কেবল অনুভবে স্থির করিলাম যে যুবকেরা ঠকিয়া গেছে, বলতে কি যুবকরা ঠেকে গেছে। ঠেকিবার কথায় যুবক হচ্ছে 10-12টা, কিন্তু যুবতীরা প্রায় 40 জন। সেই 40 জনে হাসিলে হাইল্যান্ডের পল্টন থেকে, এটা একটা অনুষ্ঠানের কথা বলা হয়েছে, হাইল্যান্ডের পল্টন। হাস্য উপহাস শেষ হইলে নৃত্যের উদ্যোগে আরম্ভ হইল। যুবতী সকলে হাত ধরাধরি করিয়া অর্ধচন্দ্রাকৃতি, অর্ধেক চাঁদের মতো রেখাবিন্যাস করিয়া দাঁড়াইল। রেখা আকৃতি বলতে কি সোজাভাবে দাঁড়াইল। আচ্ছা, দেখিতে বড় চমৎকার হইল, দেখতে খুব সুন্দর লাগলো। সকলগুলি সমউচ্চ, সবার উচ্চতা প্রায় সমান। সকলগুলি পাথুরে কালো, সবার রঙই পাথরের মতো কালো। সকলের মাথায় বর্ণপুষ্প, বনের ফুল, কর্ণে বনপুষ্প, ওষ্ঠে হাসি। সকলে আহ্লাদে পরিপূর্ণ, আহ্লাদে চঞ্চল। বৃদ্ধরা ইঙ্গিত করিয়া যুবাদের দলে মাদল বাজিল। অমনি যুবতীরা দেহ যেন শিহরিয়া উঠিল। পরে তাহারা নৃত্য আরম্ভ করিল। তাহাদের নৃত্য আমাদের চক্ষে নতুন। তাহারা তালে তালে পা ফেলিতেছে, অথচ কেহ চলে না, দোলে না, টলে না। যে যেখানে দাঁড়াইয়া ছিল সে সেখানে দাঁড়াইয়া তালে তালে পা ফেলিতে লাগিল। নৃত্য আরম্ভ হইলে পরে এক বৃদ্ধা মঞ্চ হইতে কম্পিত কণ্ঠে একটি গীতের মুহুরা বলতে কি একটি গীতের যেভাবে আভঙ্গি থাকে সেভাবে আর কি আরম্ভ করিল। অমনি যুবরা সেই গীত উচ্চস্বরে গাইয়া উঠিল। সঙ্গে সঙ্গে যুবতীরা তীব্র টানে ধুলা ধরিল। যুবতীরা সুরের ঢেউ নিকটের পাহাড়ের গিয়া লাগিতে লাগিল। যুবতীরা তালে তালে নাচিতেছে, তাহাদের মাথায় বনফুল সেই সঙ্গে উঠিতেছে নামিতেছে। আবার সেই ফুলের দুটি একটি ঝরিয়া তাহাদের স্কন্ধে পড়িতেছে। শীতকাল নিকটে, 2-3 দিন স্থানে হু হু করিয়া অগ্নি জ্বলিতেছে, বলতে কি শীতকাল খুবই কাছে, এই জন্য কয়েক জায়গায় আগুন জ্বলিতেছে। অগ্নির আলোকে নর্তকীদের, অর্থাৎ যারা এখানে নাচ করতেছে তাদের কথা বলা হয়েছে, বর্ণ আরো কালো দেখাইতেছে, তাদের চেহারা আরো কালো দেখাচ্ছে। তাহারা তালে তালে নাচিতেছে। নাচিতে নাচিতে ফুলের পাপড়ির প্রায় নেই সকলে একবার চিতিয়া পড়িতেছে।
সবাই একদম চিতিয়া পড়িতেছে, আকাশ হইতে চন্দ্র তাহা দেখিয়া হাসিতেছে, অর্থাৎ আকাশ থেকে চন্দ্র তাহা দেখে হাসতেছে। আর বটমূলের অন্ধকারে বসে আমি হাসিতেছি, বটমূলে অন্ধকারে বসে আমি হাসতেছি। তো আজকের পর্ব আমাদের এখান থেকে শেষ। আমরা 2 পর্বের মাধ্যমে এই গল্পটি অর্থাৎ পালামো গল্পটি সঞ্জীব চন্দ্রের রচনায় এটি শেষ করতে সক্ষম হয়েছি। যদি আমাদের এই গল্পগুলো অর্থাৎ আমাদের এই ভিডিও ক্লাসগুলো যদি তোমাদের একটু ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবা, যাতে করে নতুন ভিডিও আমরা ছাড়লেই তোমরা নোটিফিকেশন পাও। ধন্যবাদ, সবাই ভালো থাকো আর ঘরে থাকো, সুস্থ থাকো। করোনায় বের হওয়ার কোনো দরকার নেই, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবো না।